আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার ধরব, সেটা হচ্ছে পারসেপশন চ্যাপ্টার। পার্সোনালিটি হয়ে গেছে আগের ক্লাসে। আজকে দেখব আমরা পারসেপশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকিং, চ্যাপ্টার 6 আমাদের টেক্সট বইতে চ্যাপ্টার 6 and chapter title is perception and individual decision making. দুটো বিষয় এখানে। প্রথম সেকশনটা হচ্ছে পারসেপশন, আর পারসেপশনের উপর ভিত্তি করে আমরা ডিসিশন নিই, ডিসিশন মেকিং প্রসেস। ওকে, তোমরা আগে একটা টপিক সিনোপসিস নাও, তারপরে আলোচনা শুরু করি। প্রথমে ডিফাইন করো হোয়াট ইজ পারসেপশন, কাকে বলে? পারসেপশন কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই পারসেপশন? ওকে, ডিফাইন করবো আমরা। তারপর what factors influence our perception? আমাদের পারসেপশন কি কি বিষয় দিয়ে প্রভাবিত হয়? What factors influence our perception? আমাদের পারসেপশন এক একজনের এক এক রকম। একই জিনিসকে আমরা এক একজন এক একভাবে পারসিভ করি। সবাই একভাবে পারসিভ করতে পারি না। কেউ ভালো করে পারসিভ করি, কেউ ভালোভাবে পারসিভ করি, কেউ পারসিভ করতেই পারে না, বিভিন্ন কারণে। কি কি কারণে আমাদের পারসেপচুয়াল ডিফারেন্সটা হয়? একই বিষয়কে আমরা সবাই মিলে পারসিভ করতেছি, কিন্তু সবার পারসেপশনের ধরন এক রকমের নয়। পারসেপশনের মাত্রাটা ভ্যারি করে from one person to another. কেন? Why do our perceptions vary from one another? কতগুলো ফ্যাক্টরের কারণে। যখন যে পরিবেশে আমরা পারসিভ করি, সেই পরিবেশের ভিতরে কিছু ফ্যাক্টর কাজ করে। এই ফ্যাক্টরগুলো এক একজন এক একভাবে, এই ফ্যাক্টরগুলো এক একজনের ক্ষেত্রে এক একভাবে কাজ করে, যার ফলে আমাদের পারসেপশনটাও ডিফারেন্ট হয়। এই ফ্যাক্টরগুলোকে আমরা আলোচনা করব, কি কি ফ্যাক্টর আমাদের পারসেপশনকে প্রভাবিত করে। ওকে, এরপরে আমরা দেখব এই চ্যাপ্টার একটা ইম্পর্টেন্ট থিওরি হচ্ছে অ্যাট্রিবিউশন থিওরি। কিভাবে আমরা পারসিভ করি, হাউ ডু উই পারসিভ আদার্স, কিভাবে আমরা অন্যদেরকে পারসিভ করি, এই ব্যাপারে একটা থিওরি কাজ করে। সেটা হচ্ছে অ্যাট্রিবিউশন থিওরি। হোয়াট ইজ অ্যাট্রিবিউশন থিওরি? আর অ্যাট্রিবিউশন থিওরির ভিতরে কতগুলো ডাইমেনশন রয়েছে। দেয়ার আর 3 dimensions in the attribution theory. অর্থাৎ সোজা কথায় অ্যাট্রিবিউশন থিওরিটাকে এক্সপ্লেইন করতে হবে। Briefly explain the attribution theory of our perception. আমরা যখনই কোনো কিছু পারসিভ করি, অ্যাট্রিবিউট কারো বিহেভিয়ার সম্পর্কে, অন্যদের সম্পর্কে মতামত, সিদ্ধান্ত নিতে চাই, অন্যদের সম্পর্কে আমরা একটা জাজমেন্ট করতে চাই। হাউ দি পারসন ইজ, একজন মানুষ একটা বিশেষভাবে বিহেভ করলো, কেন বিহেভ করলো? প্রত্যেকটা বিহেভিয়ারের পিছনে কারণ থাকে। উইদাউট এনি কজ উই ডোন্ট বিহেভ। প্রত্যেকটা বিহেভিয়ারের পিছনে একটা কারণ থাকে। তোমরা এখন অনলাইন ক্লাসে এসেছো, এটাই তোমাদের বিহেভিয়ার। কামিং টু দি অনলাইন ক্লাস ইজ ইউর প্রেজেন্ট বিহেভিয়ার। কেন আসছো? কারণ ছাড়া আসছো? কেন আসছো এই ক্লাসে? এই ক্লাসে আসার কারণ আছে না? শুনতে পাও? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখন নতুন আসলে কি নাম বলো? নামটা বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুরভি? জি স্যার।
সুরভি দাঁড়াও তোমাকে দিচ্ছি। জান্নাতুন ফেরদৌস সুরভি। জি স্যার। কি রেগুলার ক্লাস করো তুমি? অর্ধেক ক্লাসে তো করোনি। আসসালামু আলাইকুম স্যার। সুরভি, ওয়ালাইকুম আসসালাম। সুরভি, স্যার। তোমার নাম বলো। স্যার ইশতিয়াক আহমেদ চৌধুরী স্যার। ইশতিয়াক আহমেদ চৌধুরী। Yes, I got you. Ishtiaq is very regular. Thank you. মারুফ হোসেন স্যার। মারুফ হোসেন। দাঁড়াও, লাস্টের দিকে স্যার। শেষের দিকে। মারুফ হোসেন, I get you. Maruf, you are recorded. Maruf, Thank you, sir. Thank you. Okay, আমরা সিনোপসিস লিখছিলাম চ্যাপ্টার 6 এর উপরে। What is perception? What factors affect our perception? The third প্রশ্নটা হচ্ছিল attribution theory কি? What do you mean by attribution theory? Briefly explain the attribution theory which we use in judging the behavior of others. অন্যের বিহেভিয়ার জাজ করতে গেলে আমরা অ্যাট্রিবিউশন থিওরি অ্যাপ্লাই করে জাজ করি। কাজে অ্যাট্রিবিউশন থিওরিটা আমাদের ভালো করে জানতে হবে। আমরা যখনই কারো বিহেভিয়ার জাজ করি, কেন একজন ব্যক্তি কেন বিশেষভাবে বিহেভ করলো, তার পিছনে কারণটা কি, কারণগুলো বের করার জন্য আমরা অ্যাট্রিবিউশন থিওরি প্রয়োগ করি। উই অ্যাপ্লাই অ্যাট্রিবিউশন থিওরি। তো অ্যাট্রিবিউশন থিওরিটা ডিসকাস করব। এরপরে আমরা ডিসকাস করব what are the common shortcuts in judging the behavior of others. যদি টেক্সট বই থাকে তাহলে অ্যাট্রিবিউশন থিওরিটা হচ্ছে পেজ নাম্বার 178। ফ্যাক্টর গুলো বললাম, ডেফিনেশনটা হচ্ছে ডেফিনেশন অফ পারসেপশন 176 পেজ। দেন 177 পেজ হচ্ছে ফ্যাক্টরস দ্যাট এফেক্ট আওয়ার পারসেপশন। তারপর অ্যাট্রিবিউশন থিওরিটা হচ্ছে পেজ নাম্বার 178 অ্যাট্রিবিউশন থিওরি। এরপরে আমরা যাব পেজ নাম্বার 180 common shortcuts in judging the behavior of others. When we judge the behavior of others, we usually use some shortcuts. What are the common shortcuts that we use in judging the behavior of others? The shortcut গুলি সম্পর্কে আমরা জানবো। ওকে, শর্টকাট গুলো জানার পরে আমরা যাব ডিসিশন মেকিং, সেকেন্ড সেকশন। এই চ্যাপ্টারের সেকেন্ড সেকশন হচ্ছে ডিসিশন মেকিং। হোয়াট ইজ ডিসিশন মেকিং আবার ডিফাইন করব আমরা। হোয়াট ইজ ডিসিশন মেকিং? ওকে, তারপর ডিসিশন মেকিং এর স্টেপ রয়েছে। হোয়াট আর দি স্টেপস ইন দি রেশনাল ডিসিশন মেকিং প্রসেস? ডিসিশন মেকিং প্রক্রিয়ায় কতগুলি স্টেপ রয়েছে। When we make a decision, we generally follow certain steps. What are the steps in the rational decision making? Rational decision নেওয়ার ক্ষেত্রে আমরা কি কি স্টেপ ফলো করি? কিন্তু আমরা সিনপসিসটা লেখো, পরে আমরা এগুলো ইলাবোরেট করব। What are the steps in the rational decision making process? এরপরে লেখো আরেকটা বিষয়, সেটা হচ্ছে how do managers make decisions in real life situations? বাস্তব ক্ষেত্রে, বাস্তব জগতে একজন ম্যানেজার কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে? How do managers make decisions? শুধু ম্যানেজার না, ম্যানেজাররাও যে কেউ সিদ্ধান্ত গ্রহণ করতে গেলেই বাস্তব ক্ষেত্রে অর্থাৎ থিওরিটিক্যাল ডিসিশন মেকিং প্রসেস, রেশনাল ডিসিশন মেকিং প্রসেস আর অ্যাকচুয়াল রিয়েল লাইফ ডিসিশন মেকিং প্রসেস একরকম হয় না, পার্থক্য হয়। আমরা বাস্তব ক্ষেত্রে 100% রেশনাল হইতে পারি যখন আমরা সিদ্ধান্ত নেই। বইতে আমাদের অনেকগুলো স্টেপের কথা বলা আছে রেশনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য, কিন্তু
বাস্তব ক্ষেত্রে যখন আমরা সিদ্ধান্ত নেই, সেটা আমাদের ব্যক্তিগত লাইফে হতে পারে, আমাদের পলিটিক্যাল লাইফে হতে পারে, সোশ্যাল লাইফে হতে পারে। তুমি যদি কোনো অর্গানাইজেশন চালাও বা কাজ করো, তোমার অর্গানাইজেশনের ক্ষেত্রেও হতে পারে। In our decision making process, we generally deviate from rational decision making process. 100% rational আমরা কখনোই হইতে পারি না। কেন হইতে পারি না, সেক্ষেত্রে আমরা কিভাবে সিদ্ধান্ত নেব? যে রেশনাল না হইতে পারি, তাহলে আমি কিভাবে সিদ্ধান্ত নেব? Or how do people make decisions in real life situations? This is the last topic in the chapter. Okay, now we go back to the beginning of the chapter. আবার শুরুতে চলে যাও। চ্যাপ্টারের শুরুতে ডিফাইন করি আমরা পারসেপশন কাকে বলে। পারসেপশন সব সময় আমরা পারসেপশন করছি। We are always perceiving. যতক্ষণ পর্যন্ত আমরা জেগে আছি। ঘুমিয়ে থাকলে পারসিভ করা যায় না। যতক্ষণ পর্যন্ত আমরা জেগে আছি, সবসময় কিছু না কিছু পারসিভ করছি। We are always perceiving at every moment. ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত যতক্ষণ ঘুমিয়ে থাকি, তখন তো আমরা অনেকটা ডেড অবস্থায় থাকি, পারসিভ করি না। কিন্তু ঘুমন্ত অবস্থায় আমরা গভীর ঘুমে তো অল্পক্ষণ থাকি, ঘুমের মধ্যেও পারসিভ করি। ঘুমের মধ্যে আমরা এপাশ ওপাশ করি। অনেকটা পুরোপুরি ঘুমাই না আমরা, অনেকটা অর্ধ নিদ্রা, অর্ধ জাগ্রত অবস্থায় আছি, তখনও পারসিভ করতেছি। সব সময় আমরা পারসিভ করি। পারসেপশনটা কি? হোয়াট ইজ পারসেপশন? পারসেপশন হচ্ছে আমাদের আশেপাশে যে পরিবেশটা আছে, আমাদের আশেপাশে আমরা সবসময় আমরা পরিবেশের ভিতরে আছি। আমি যে তোমাদের এখানে ক্লাস নিচ্ছি, এখানে আমার একটা এই রুমের মধ্যে একটা পরিবেশ রয়েছে। আমার এই টেবিল, এই বই, এই ল্যাপটপ, সামনে ফ্যান, লাইট, দরজা, জানালা, অনেক কিছুই রয়েছে। এই সব কিছুই হচ্ছে আমার পরিবেশ। আমার চেয়ার, এই টেবিল, আমার তোমাদের বই, তোমাদের অ্যাটেন্ডেন্স শিট, তোমাদের চেহারা দেখছেন, এসব হচ্ছে আমার পরিবেশের অংশ। আমরা সবসময় পরিবেশের ভিতরে ডুবে থাকি। আমাদের চারপাশে পরিবেশের নানা এলিমেন্ট রয়েছে। We are always bombarded by environmental elements. এই এনভায়রনমেন্টের যে এলিমেন্ট গুলো আছে, এগুলো কিভাবে আমরা আমাদের মাথায় ঢুকাই? It is the process of getting environmental elements into our head. It is the process of getting environmental elements into our head and then interpreting what we have taken in. প্রথমে আমরা অবজার্ভ করি, এনভায়রনমেন্টের ভিতরে কি কি আছে সেগুলো আমরা প্রথমে অবজার্ভ করি। অবজার্ভ করে আমাদের মাথায় ঢুকাই, ঢুকিয়ে আমরা একটা ইন্টারপ্রিটেশন করি। কি ঢুকালাম, আমাদের মাথায় কি ঢুকলো, এনভায়রনমেন্টের কোন বিষয়টা আমার মাথায় ঢুকলো, সেই বিষয়ে আমি ইন্টারপ্রিটেশন করে একটা সিদ্ধান্ত নিই। এই যে এটা কি, এটা কলম, এই দেখা মাত্রই বা ধরা মাত্রই এটা আমার মাথায় ঢুকলো এবং এটাকে লেখার একটা ইনস্ট্রুমেন্ট কলম, এটা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাম। দিস ইজ দ্য পেন। এটাই পারসেপশন। It is the process of taking environmental elements into our head and then interpreting and deciding what we have perceived. কি ঢুকালাম আমাদের মাথায়, সে বিষয়ে একটু সিদ্ধান্ত নিতে হবে। এটা একটা কলম, কলমটা, এটা যে একটা কলম, এটা বিষয়ে আমি বুঝতে পারলাম। প্রথমে এটা দেখলাম, ধরলাম, তারপর এটার সাথে সাথে আমার মাথায় ঢুকে গেল কি, এটা কলম। আমার চোখের সামনে এখন তোমার ছবি দেখতে পাচ্ছেন,
দেখতে পাচ্ছি তখন দেখা মাত্রই এটা আমার মাথায় ঢুকে যাচ্ছে। I am perceiving your image into my head. তারপর তো আমি দেখতে পাচ্ছি তোমার এটা কি? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, যে সাব্বির অনেক আছে। সাব্বির অনেক। স্যার প্রথমে সাব্বির মিনার। তোমার নামটা প্রথমে। এই যে স্যার আসসালামু আলাইকুম স্যার, মোহাম্মদ জহুরুল বারী স্যার। জহুরুল বারী। জহুরুল বারী দেরি করে ফেলেছো তোমরা। স্যার মাহমুদ হাসান চৌধুরী স্যার। মাহমুদ হাসান চৌধুরী, দাঁড়াও। ইয়েস স্যার। মাহমুদ হাসান চৌধুরী। ওকে, রেকর্ডেড। ওকে, ফাহিম হাসান আর মোহাম্মদ হাসান তো একই স্যার নাকি? ওটাই স্যার, মাহমুদ হাসান চৌধুরী স্যার। ওকে, ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। স্ক্রিনের উপরে তোমাদের ছবি আসতেছে, ফাহিম হাসান নামটা আসতেছে, সাথে সাথে আমার মাথায় ঢুকে যাচ্ছে, হু ইজ ইট? ইট ইজ ফাহিম হাসান আর মাহমুদ হাসান চৌধুরী। এটাই পারসেপশন। ইয়েস স্যার। কোনো কিছু দেখা মাত্র শুধু যে আমরা পারসিভ করি, কিভাবে পারসিভ করি? আমাদের চোখ দিয়ে পারসিভ করি। ওদিকে অনেক পারসেপশন করার জন্য আমরা আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলো সেন্সরি অর্গান দিয়েছে। আমাদের সেন্সরি অর্গান কয়টা? 5 সেন্সরি অর্গান। চোখ, কান, নাক, স্কিন দিয়ে আমরা বুঝতে পারি, ফিল করি। স্কিন দিয়ে আমরা ফিল করি, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে স্মেল করতে পারি, জিহ্বা দিয়ে আমরা টেস্ট বুঝতে পারি। এই সবগুলোই হচ্ছে সেন্সরি অর্গান। আর এই সেন্সরি অর্গান দিয়ে পারসিভ করতে হয়। We perceive the environmental elements through our sensory organs. এই সেন্সরি অর্গান দিয়ে যা কিছু আমরা উপলব্ধি করি, সঠিক বাংলা হতে উপলব্ধি হতে পারে। উপলব্ধি, পারসেপশনের বাংলা। কি আমরা উপলব্ধি করি? অনুধাবন করা। উপলব্ধি করা বা অনুধাবন করা হচ্ছে পারসেপশন। তো আমরা এই পরিবেশের ভিতরে যে সমস্ত এলিমেন্ট রয়েছে, এই এলিমেন্ট গুলো কিভাবে আমাদের মাথায় আমরা ঢুকাই এবং ঢোকানোর পর একটা ইন্টারপ্রিটেশন, কি ঢুকলো আমাদের মাথায়, ঢোকার সাথে সাথেই অটোমেটিক্যালি ইনস্ট্যান্টেনিয়াসলি সাথে সাথে একটা ব্যাখ্যা হয়ে যায়। কি ঢুকলো আমার মাথায়, কি দেখলাম ও কি শুনলাম, সাথে সাথেই আমার ব্রেনের ক্যাচ করে। ক্যাচ করার সাথে সাথে আমি একটা সিদ্ধান্ত নিই, আমি কি উপলব্ধি করলাম, কি পারসেপশন করলাম। So perception is the process of getting environmental elements into our head and then interpreting and deciding what we have taken in from the environment. Environment থেকে আমরা কি আমাদের মাথায় ঢুকলো সে বিষয়ে আমরা একটা অর্থ তৈরি করি, ব্যাখ্যা দিই। যখন আমার সামনে এই মুহূর্তে একজনের নাম আসতেছে, স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা সরকার। স্যার প্রিয়াঙ্কা আক্তার। হ্যাঁ, প্রিয়াঙ্কা আক্তার। জি স্যার। প্রিয়াঙ্কাকে দেখতে পাচ্ছি, এই সাথে সাথে প্রিয়াঙ্কাকে আমি পারসিভ করে ফেললাম দেখা মাত্রই। স্ক্রিনে নাম উঠে গেল প্রিয়াঙ্কা সরকার, আর সাথে সাথে দেখা মাত্রই আমার মাথায় ঢুকে গেল প্রিয়াঙ্কা এসেছে এখন। সো দিস ইজ পারসেপশন। এনভায়রনমেন্টে আমাদের যা কিছু আছে সবকিছুই আমাদের মাথায় ঢুকছে। The way environmental elements enter our head and the way we interpret and decide what we have perceived is called perception. এখন এনভায়রনমেন্টে কত জিনিস আছে, সবকে আমরা পারসিভ করতে পারি? নো, এনভায়রনমেন্ট ইজ ভেরি ভাস্ট। এনভায়রনমেন্ট বিশাল আকারে, এখানে hundreds and thousands of elements are there. আমাদের পরিবেশে, আমাদের আশেপাশে hundreds and thousands of environmental elements are there. We cannot perceive everything. আমাদের যে সেন্সরি অর্গান আছে এগুলো দিয়ে আমরা সবকিছুই এনভায়রনমেন্টে সবকিছুই পারসিভ করতে পারি না। এটি হচ্ছে আমাদের লিমিটেশন। Hundreds and thousands of elements are there in the environment,
environment is very complex, environment is very very detailed. এই সব কিছু আমার পক্ষে পারসিভ করা সম্ভব নয়। কাজেই আমরা সিলেক্টিভ পারসেপশন করি। মানুষ হিসেবে আমাদেরকে সিলেক্টিভ হইতে হয়। উই ক্যানট পারসিভ এভরিথিং। তোমাদের যে তোমরা পরীক্ষার খাতায় যে লেখো, ওয়ার্ড ফর ওয়ার্ড পড়া সম্ভব হয় না। অনেক সময় লেখা বুঝি না, স্কিপ করে যাই। যা বুঝি তার ভিত্তিতে তোমাদেরকে নম্বর দিয়ে দিই। তো সিলেক্টিভ হয়ে যায় আমরা, একেবারে সব কিছুই ইন ডিটেলস পারসিভ করা আমাদের সময় লিমিটেড, নির্দিষ্ট সময়ের ভিতরে পারসিভ করতে হয়। কাজে যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আমাদের মাথায় ঢোকে, আনইম্পর্টেন্ট বিষয়গুলো আমাদের মাথায় ঢোকে না। যেগুলো আনইম্পর্টেন্ট আমাদের কাছে মনে হয় সেগুলো আমরা পারসিভ করি না, ইচ্ছা করেই করি না, অথবা অনিচ্ছাকৃত ভাবেও করি না। সম্ভব না, আমাদের সেন্সরি অর্গানের কাছে সবকিছু ধরা সম্ভব। উই ক্যানট পারসিভ এভরিথিং। কাজে আমরা সিলেক্টিভ পারসেপশন করি। সিলেক্টিভ মানে কি, কিছু কিছু তোমাদের যা পড়াই সব তো আর পরীক্ষায় প্রশ্ন দেই না। তোমার পারফরমেন্স যাচাই করার জন্য আমরা মিড টার্ম পরীক্ষায় 3টে অ্যাসাইনমেন্ট দিলাম, ফাইনাল আবার 4টে অ্যাসাইনমেন্ট দিব। এই 3টে-4টে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে তোমাকে ব্যাপারে আমি সিদ্ধান্ত নিচ্ছি হাউ গুড স্টুডেন্ট ইউ আর। তোমার মেরিট যাচাই করতেছি আমি মাত্র কয়েকটা অ্যাসাইনমেন্টের ভিত্তিতে। এটিতে সত্যিকারের জাজমেন্ট হয়? সত্যিকারের জাজমেন্ট হয় না। সিলেক্টিভ কয়েকটা প্রশ্ন উত্তর দেখে তোমাকে আমি জাজ করছি। এখন কোনো কারণে যদি এই উত্তরগুলো ভালো না হয় আমার দৃষ্টিতে, তাহলে তোমার পারফরমেন্স, আর যদি হঠাৎ করে তোমার অ্যান্সারগুলো খুব ভালো হয়ে যায়, তাহলে অনেক কিছুই জানো না, তারপরে তোমাকে একটা হাই গ্রেড দিয়ে দিতে পারি, হয়ে যেতে পারে। কারণ মানুষ হিসেবে আমরা সবকিছুই 100% পারসিভ করতে পারি না। এটা আমাদের সেন্সরি অর্গানের লিমিটেশন। ওকে, আমরা শর্ট করি, কারণ এত ডিটেলস আমাদের কোর্স শেষ হবে না। তাহলে আমরা সিম্পলি বুঝতে পারলাম, পারসেপশন ইজ দ্য প্রসেস অফ গেটিং environmental elements into our head and then interpreting and deciding, judging what we have taken in our head. কি ঢুকালাম আমরা, সে বিষয়ে আমরা ব্যাখ্যা তৈরি করি এবং সিদ্ধান্ত নিই। কি ঢুকলাম আমাদের এই মুহূর্তে, আমি কি দেখলাম, কিভাবে দেখলাম, সে বিষয়ে জাজমেন্টে এসে যাই। এই জাজমেন্টে আসার প্রক্রিয়াটাই হচ্ছে পারসেপশন। Okay, next topic is page 177 in our textbook. That are factors that affect our perception. কি বিষয় আমাদের পারসেপশনকে এফেক্ট করে? What factors? আমাদের সবার পারসেপশন এক রকমের হয় না, এক একজনের এক এক ধরনের পারসেপশন হয়। কেন? একই জিনিস আমরা সবাই একভাবে পারসিভ করি না, পারসিভ করতে পারি না। এই কারণগুলো হচ্ছে অনেকগুলো কারণ। 3 sets of factors are responsible. 3 সেট ফ্যাক্টর রয়েছে, অনেকগুলো ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো এক একজনের ক্ষেত্রে এক একভাবে কাজ করে, কাজেই আমাদের পারসেপশন এক একজনের এক এক রকম হয়। ওকে, প্রথম সেটটা হচ্ছে ফ্যাক্টরস রিলেটিং টু দি পারসিভার। যিনি পারসিভ করেন তার সাথে সংশ্লিষ্ট কিছু ফ্যাক্টর রয়েছে। আর যা কিছু পারসিভ করা হয় সেটাকে আমরা বলি টার্গেট। যা কিছু আমরা পারসিভ করি, আমাদের মাথায় ঢুকাই, সেটা হচ্ছে টার্গেট। এই মুহূর্তে তোমাদের টার্গেট আমি, ইউর টিচার ইজ ইউর টার্গেট এট দি মোমেন্ট। কারণ আমি যা বলছি সেটাই তোমরা পারসিভ করছো। এই মুহূর্তে আমি তোমাদের এই অনলাইন ক্লাস করতে গিয়ে যা কিছু বোঝাবার চেষ্টা করছি সেটাই তোমরা পারসিভ করছো, কিন্তু সবাই সমানভাবে পারসিভ করতে পারছো না।
আমি একই জিনিস যাই কিছু বলছি বলছি তো একটা বিষয়, কিন্তু তোমরা এখানে 20 জন প্রেজেন্ট আছো, 20 জনের পারসেপশন 20 রকমের হবে। আমি বলছি একই জিনিস একইভাবে বলতেছি, কিন্তু তোমরা পারসিভ করবে বিভিন্ন জন বিভিন্ন ভাবে। সবার পারসেপশনের লেভেল একরকম হবে না। কেন হবে না সেই কারণগুলো আমরা এখন ডিসকাস করছি। সাম ফ্যাক্টরস রিলেট টু দি পারসিভার। যিনি পারসিভ তুমি পারসিভ করছো, তোমার কিছু বৈশিষ্ট্য আছে। যে পারসিভার, আর যাকে যা পারসিভ করা হয় ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে। এই মুহূর্তে আমার কথা তোমরা শুনছো, আমাকে পারসিভ করছো, সো আই এম দ্য টার্গেট অফ ইউর পারসেপশন। যাকে আমরা পারসিভ করি বা যা কিছু আমরা পারসিভ করি সেটাকে বলা হয় টার্গেট। টার্গেট ইজ হোয়াট উই পারসিভ। সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, অথবা কোনো একটা কাল্পনিক কিছু হতে পারে। কবিতা লিখতেছে কাল্পনিক বিষয়, অথবা নাটক নোভেল লিখতেছে, রিয়ালিটির ভিত্তিতে না, বরং কাল্পনিক কিছু পরিবেশ, কোনো ব্যক্তি বা বস্তুকে তার মাথায় নিয়ে সে লিখছে। কাজে আমরা যা কিছু পারসিভ করি সেটা হচ্ছে আমাদের টার্গেট। আর আমরা যারা পারসিভ করছি তারা হচ্ছে পারসিভার। ওকে। আর যে পরিবেশের ভিতরে পারসিভ করা হয়, সে পরিবেশের ভিতরেও কিছু ফ্যাক্টর থাকে। যে পরিবেশের ভিতরে আমরা পারসিভ করছি সেখানে পরিবেশটা হচ্ছে সিচুয়েশন, ফ্যাক্টরস ইন দি সিচুয়েশন, পরিস্থিতি। তিন সেট ফ্যাক্টর। One set of factors relate to the perceiver. One set of factors relate to the target. যা আমরা পারসিভ করি তার সাথে সংশ্লিষ্ট কিছু ফ্যাক্টর। And another set of factors relate to the environment or situation where the perception takes place. যে সিচুয়েশনে পারসেপশন আমরা করে থাকি সেটা হচ্ছে সিচুয়েশনাল ফ্যাক্টর। সাদিয়া মেহনাজ এসেছো? সাদিয়া? Yes, sir. ওকে, সাদিয়া মেহনাজ। ওকে, তোমার অ্যাটেন্ডেন্স রেকর্ড করেছি। Okay, sir. Thank you. তাহলে আমরা প্রত্যেকগুলো দেখি। পেজ তোমাদের বই থাকে তাহলে দেখো পেজ 177, এক্সিবিট 6.1 লিস্ট করা আছে, ফিগার দেওয়া, চার্ট করে দেওয়া আছে। তিন সেট ফ্যাক্টর আমাদের পারসেপশনকে প্রভাবিত করে। এই ফ্যাক্টরগুলো বললাম, কিছু ফ্যাক্টর রয়েছে পারসিভার সংক্রান্ত। পারসিভারকে যে পারসিভ করে, তোমরা এখন আমার কথা শুনছো, তোমরা পারসিভার, আমাকে তোমরা টার্গেট করেছো, আমার কথা শুনছো, সো আই এম দি টার্গেট। আর কিভাবে পারসিভ করছো আমাকে? থ্রু ইউর মোবাইল ফোন অর ল্যাপটপ, ইন্টারনেট কানেকশনের মাধ্যমে পারসিভ করছো। এই সিচুয়েশন, দিস ইজ দি সিচুয়েশন। তোমরা যেখানে বসে আমাকে পারসিভ করছো সেটাও তোমার এনভায়রনমেন্ট। যে এনভায়রনমেন্টে বসে তোমরা আমাকে পারসিভ করছো সেটা হচ্ছে সিচুয়েশন। কাজেই সিচুয়েশনাল ফ্যাক্টরস, টার্গেট রিলেটেড ফ্যাক্টরস এন্ড perceiver related factors. Three sets of factors affect our perception. একটু সংক্ষেপে ব্যাখ্যা করি ফ্যাক্টরগুলো। প্রথমে দেখো perceiver related factors। তোমরা পারসিভ করছো তোমাদের সংক্রান্ত কিছু ফ্যাক্টর, যে পারসিভ করে তার সংশ্লিষ্ট কিছু ফ্যাক্টর। একটা হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পারসিভার, এটা বইতে নাই, অ্যাড করতে পারো। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পারসিভার, সেন্সরি অর্গান, যে
5টা ইন্দ্রিয় দিয়ে আমরা পারসিভ করি। আমাদের চোখের পাওয়ার সবার এক রকমের না, আমাদের হিয়ারিং পাওয়ার, শ্রবণ শক্তি সবার এক রকমের না, আমাদের ফিলিং পাওয়ারটাও সবার এক রকমের না। এক একজনের সেন্সরি পাওয়ারের সেন্সরি অর্গানের পাওয়ার এক এক রকম। যদি সার্জিক্যালি টেস্ট করা হয়, যদি মেডিকেলি টেস্ট করা হয়, তাহলে দেখা যাবে আমাদের প্রত্যেকের সিইং পাওয়ার, হিয়ারিং পাওয়ার, টেস্টিং পাওয়ার, ফিলিং পাওয়ার এক একজনের এক এক রকম। কারো কোনো দুইজনের সেন্সরি অর্গান গুলো একরকম হয় না, কখন সবসময় কিছু পার্থক্য থাকবে। তোমরা এখন আমাদের ওখানে যে 25 জন আমার ক্লাস করছো, 25 জনের হিয়ারিং পাওয়ার 25 রকম, 25 জনের সিইং পাওয়ার, দেখার শক্তি, শ্রবণ শক্তি 25 রকম। শুধু এই 25 জন না, সারা পৃথিবীতে যত লোক আছে, সারা পৃথিবীতে যত লোক আছে 700 কোটি লোক, এই 700 কোটি লোকের যদি টেস্ট করা হয়, এই 700 কোটি দেখার ক্ষমতা 700 কোটি রকমের। দুইজনের দেখার ক্ষমতা কখনোই একরকমের না, দুজনের শ্রবণ শক্তিও একরকমের না, প্রত্যেকের ইউনিক। এভরিওয়ান হ্যাজ ইউনিক পাওয়ার অফ সিইং, পাওয়ার অফ হিয়ারিং, পাওয়ার অফ ফিলিং, পাওয়ার অফ টেস্টিং, এক একজনের এক এক রকম। কাজে যেহেতু যে যন্ত্র দিয়ে আমরা পারসিভ করি, সেই যন্ত্রই এক একজনের এক এক রকম, কাজেই যা পারসিভ করা হয় সেটাও ডিফারেন্ট হয়ে যায়। যে যন্ত্রগুলো ইউজ করে আমরা পারসিভ করি, সেই যন্ত্রগুলি এক একজনের এক এক রকম। যন্ত্রগুলির ভিতরে ডিফেক্ট বলি না আমি, ভেরিয়েশন, এক একজনের কাছে এক এক রকমের যন্ত্র, যার ফলে আমাদের পারসেপশন ডিফারেন্ট হয়ে যায়। ওকে, তারপরে অ্যাটিটিউড, যিনি পারসিভ করেন। তাহলে পার্সিভারের যে সেন্সরি অর্গানগুলো, সেটা এক একজনের এক এক রকম। কাজে পারসেপশন, হ্যাঁ, তারপর পার্সিভারের অ্যাটিটিউড। আমাদের কারো অ্যাটিটিউড একরকমের না, একই বিষয়ের প্রতি, একই ব্যক্তির প্রতি কারো পজিটিভ অ্যাটিটিউড, কারো নেগেটিভ অ্যাটিটিউড, কারো নিউট্রাল অ্যাটিটিউড। কাজে পার্সিভারের অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করে। যদি আমাদের কোনো বিষয়ের প্রতি অ্যাটিটিউডটা পজিটিভ হয়, এক মিনিট 1.5 মিনিট ওয়েট করো, আজান হচ্ছে, শেষ হয়ে যাক। স্যার বলো। আপনি নামাজ পড়ে আসি স্যার কসরের, আমি ফেরিতে তো স্যার হ্যাঁ, নামাজটা একটু পড়ে নেই স্যার। স্যার নামাজ পড়তে যাচ্ছি স্যার, একটু ঠিক আছে, ফেরিতে আছি তো স্যার, 5 মিনিট লাগবে স্যার। আচ্ছা ঠিক আছে, পড়ে আসো।
পর্দা কি নিব এখন নাকি? হ্যাঁ, কিছু বলছো? আজানটা শেষ হয়ে যাক, আমি শুরু করি। করে না, আসে না। ওকে, আমরা এখন শুরু করি। আবার দেখো, নামাজ একটু পরেই পড়ি, ঘরেই তো পড়ি, আমি মসজিদ তো যাই না। তাহলে দেখো, পার্সিভারের সংক্রান্ত যে সমস্ত ফ্যাক্টর লিস্ট করা আছে। অ্যাটিটিউড, যিনি পারসিভ করছেন তার অ্যাটিটিউড যদি পজিটিভ থাকে তাহলে পারসেপশনটা ভালো হয়। তোমরা যদি আমাকে লাইক করো অ্যাজ ইউর টিচার, তোমাদের পারসেপশনটা বেটার হবে। আর যদি আমাকে ডিসলাইক করো, স্যার কি পড়ায় ভালো লাগে না, বুঝি না, স্যার পড়াইতে পারে না, যদি নেগেটিভ অ্যাটিটিউড থাকে তাই তোমাদের পারসেপশনটাও সেখানে বেটার হবে না। পারসেপশনের মাত্রাটা নির্ভর করে পার্সিভারের অ্যাটিটিউডটা কিরকম, তার কি মোটিভ, পার্সিভারের মোটিভটা কি, তোমার মোটিভটা কি, তোমার শেখার আগ্রহ কতটুকু। এই মুহূর্তে তোমার মোটিভ হচ্ছে কিছু শেখা, শেখার আগ্রহটাও সবার সমান না, কারো আগ্রহ বেশি, কারো কম মোটিভ। তারপরে ইন্টারেস্ট, পার্সিভারের ইন্টারেস্টটা একটা বড় ফ্যাক্টর। আমাদের পছন্দনীয় বিষয় যদি নিয়ে কোনো কথাবার্তা বলা হয় তাহলে আমরা খুব পছন্দ করি, আমাদের পারসেপশন ক্লিয়ার হয়। আর যদি বিষয়ে আমার ইন্টারেস্ট না থাকে, কঠিন কিছু পড়ানো হচ্ছে যেগুলো আমি যে বিষয়ে আমার ইন্টারেস্ট খুবই কম, তাহলে সেখানে পারসেপশনটা পুয়ার হবে। কাজে পার্সিভারের ইন্টারেস্ট, পার্সিভারের এক্সপেরিয়েন্স, পার্সিভারের এক্সপেকটেশন, তারা কি চায়, এক্সপেকটেশনটা কি, একটা বিশেষ ক্ষেত্রে পার্সিভারের কি এক্সপেকটেশন, এই মুহূর্তে তোমার এক্সপেকটেশনটা কি, সেটা হচ্ছে এই কোর্সটা একটু ভালো করে শিখে একটু ফাইনাল কোর্সে ভালো গ্রেড যাতে পেতে পারি, দ্যাট ইজ ইউর এক্সপেকটেশন। তুমি এক্সপেকটেশন নিয়ে আসলা, কিন্তু যখন আমি পরীক্ষার রেজাল্ট দিচ্ছি তখন দেখলে তোমার পারফরমেন্স খুব খারাপ হয়ে গেছে, সো ইউ বিকাম ফ্রাস্ট্রেটেড। ইন দ্যাট কেস ইউ বিকাম ফ্রাস্ট্রেটেড, আর তখন তোমার পারসেপশন, আমার তখন কথাবার্তা, এই স্যারের ক্লাস করে কোনো লাভ নাই, নম্বর দেবে না, কিংবা স্যার সেগুলো দেখে না, নাকি এ ধরনের একটা তোমার ফিলিং তৈরি হবে, তখন তুমি আমার কথাবার্তা তুমি হালকা ভাবে দেখবে। সুতরাং পার্সিভারের বৈশিষ্ট্য, তার সেন্সরি অর্গানের বৈশিষ্ট্য, তার অ্যাটিটিউড, তার মোটিভ, তার ইন্টারেস্ট, তার এক্সপেরিয়েন্স, তার এক্সপেকটেশন, এগুলো এক একজনের এক এক রকম। তোমরা যখন 20 জন আমার ক্লাস করতেছো বা 25 জন আমার ক্লাস করতেছো, এক একজনের অ্যাটিটিউড, ইন্টারেস্ট, মোটিভ, এক্সপেকটেশন এক এক রকম। কাজেই তোমাদের পারসেপশনের লেভেলটা এক একজনের এক এক রকম হবে। এই হলো পার্সিভার রিলেটেড ফ্যাক্টর। এরপর আরেক সেট ফ্যাক্টর হচ্ছে টার্গেট রিলেটেড। যা কিছু আমরা পারসিভ করছি তারও কিছু বৈশিষ্ট্য আছে, ফ্যাক্টর রয়েছে।
টার্গেটের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোর কারণেও আমাদের পার্সিভার হিসেবে আমাদের পারসেপশন এক একজনের এক এক রকম হয়। ফর এক্সাম্পল, টার্গেটের বৈশিষ্ট্য, নোভেলটি অফ দি টার্গেট। নোভেলটি মানে কি? তুমি কি রেসপন্ড করতে পারো যখন আমি পড়াচ্ছি? ক্যান ইউ রেসপন্ড? শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. Yes, sir. জি স্যার। শুনতে পাচ্ছ? জি, স্যার। শুনে তোমাকে রেসপন্ড করতে জি পারো? স্যার। ওকে, তাহলে বলো নোভেলটি মানে কি জানি? হোয়াট ইজ নোভেলটি? নোভেলটি মানে নতুনত্ব, নিউনেস। নোভেলটি মানে নূতনত্ব। আমরা যা কিছু পারসিভ করি তার সেটা কতটুকু, সেটা কি কোনো নতুন জিনিস নাকি কোনো পরিচিত জিনিস, পুরানো জিনিস? পুরানো বিষয়টাকে আমরা খুব গুরুত্ব দিয়ে দেখি না। যখনই সামনে নতুন কিছু আসে, নতুনটাকে আমরা বেশি আগ্রহ নিয়ে দেখি। নতুন বিষয়ের প্রতি আমাদের আগ্রহ বেশি থাকে, কাজে সেখানে পারসেপশনটাও ভালো হয়। when our target is very unique, new type, তখন আমাদের পারসেপশনটা বেটার হয়। আর যদি সবসময় দেখতেছি এরকম একটা কিছু আমার সামনে আছে, কাজেই তার প্রতি খুব একটা আগ্রহ থাকে না, এটা পারসেপশন অত অ্যাকিউরেট হয় না। তারপরে ধরো মোশন, টার্গেটের মোশন। আমরা যা পারসিভ করছি সেটা যদি ফিক্সড অবস্থায় থাকে, ফিক্সড বিষয়গুলো, ফিক্সড টার্গেট আমাদের অ্যাটেনশন ড্র করে কম। যে টার্গেটটা একদম ফিক্সড টার্গেট draws our attention less than moving target. টার্গেট যদি মুভ করতে থাকে, মুভ করা টার্গেট আমাদের দৃষ্টি বেশি আকর্ষণ করে, ফিক্সড টার্গেট আমাদের দৃষ্টি বেশি আকর্ষণ করে না। এখন যে আমি কথা বলছি, কথা বলার সময় আমি হাত নাড়াচ্ছি, মুখ নাড়াচ্ছি, মাথা নাড়াচ্ছি, এতে করে একটা মোশন কাজ করছে। আর কোন রকম মোশন না করে একদম স্ট্যাচুর মতো বসে বলা শুরু করে দিই, একদম মূর্তির মতো দাঁড়িয়ে জাস্ট কিছু কথা বলছি, তাহলে সেখানে তোমাদের দৃষ্টিটা কম আকর্ষণ ড্র করবে। আর যদি আমি মুখ, কথা বলার সাথে সাথে আমার চোখ, নাক, মুখ, হাত, মাথা নাড়াচাড়া করি, তাহলে তোমাদের অ্যাটেনশনটা আমি বেশি করে ড্র করতে পারবো। কাজে মুভিং অবজেক্ট draws our attention more. Moving target draws our attention more than fixed target. কাজে টার্গেটের বৈশিষ্ট্য যেটা, এটা কি মুভ, এটা কি স্থির কোনো কিছু নাকি? if the target is fixed, তাহলে পারসেপশন তেমন বেটার হবে না। আর যদি টার্গেটটা মোশনের ভিতরে থাকে, মুভমেন্টের ভিতরে থাকে, তাহলে সেখানে আমাদের পারসেপশনটা কম্পারেটিভলি বেটার হয়। ওকে, মোশনের পরে হচ্ছে কি? সাউন্ড। টার্গেট, এই যে আমি কথা বলছি, কথাটা তোমরা শুনতে পাও কিনা? শুনতেই না পাও তাহলে পারসিভ করবে কিভাবে? সাউন্ড, সাউন্ড ইজ ইম্পর্টেন্ট। টার্গেট থেকে যে সাউন্ডটা বের হচ্ছে, তো সাউন্ড যদি খুব হাই সাউন্ড হয় তাহলেও আমাদের এটা শুনতে ভালো লাগে না। হাই সাউন্ড ক্রিয়েটস ডিস্টারবেন্স ইন আওয়ার পারসেপশন প্রসেস। আর যদি সাউন্ডটা খুব স্লো হয়, খুবই নিম্নমাত্রার হয়, শোনাই যায় না, আমি যা বলছি শুনতেই পাও না, যদি না শুনতে পারো তাহলে হাউ ক্যান ইউ পারসিভ মি? তাহলে সাউন্ডটা হতে হবে মডারেট। সাউন্ড যদি, টার্গেটের সাউন্ড যদি মডারেট হয়, তাহলে আমাদের শুনতে কমফোর্টেবল হয়, ভালো করে আমরা শুনতে পারি, পারসিভ করতে পারি। আর যদি সাউন্ড খুব উচ্চ মাত্রায় হয় অথবা খুবই নিম্ন মাত্রায় হয়, তাহলে সাউন্ড খুব, অনেক সময় এই মসজিদে ঘোষণা দেয়, পাশেই মসজিদ,
এদের ঘোষণা দিচ্ছে শোক সংবাদ, আমাদের প্রতিবেশী কেউ মারা গিয়েছে, নাম বলতেছে, বাসার নাম্বার বলতেছে, কিন্তু এত বেশি জোরে বলে, গম গম শব্দ হয়, কিছুই বুঝতে পারিনি, পারসেপশন পরিষ্কার হয় না। সাউন্ড যদি খুব উচ্চ মাত্রায় হয় তাহলেও শুনতে অসুবিধা হয়, পারসেপশন পরিষ্কার হয় না। অন দি আদার হ্যান্ড, একদম যদি স্লো সাউন্ড হয়, আমি বলছি কিন্তু আমার কথা এত আস্তে আস্তে বলছে যে তোমরা শুনতেই পাচ্ছ না, সেক্ষেত্রে পারসেপশনটা ভালো হবে না, ক্লিয়ার পারসেপশন হবে না, অ্যাকিউরেট পারসেপশন হবে না। কাজেই টার্গেটের সাউন্ড হতে হবে মডারেট, তাহলে আমরা ভালো করে পারসিভ করতে পারবো। সাইজ অফ দি টার্গেট, টার্গেটের যে সাইজ অফ দি টার্গেট যা দেখছো, যদি সাইজ যদি খুব ছোট আকারের হয় তাহলে আমরা পারসিভ করতে পারি করোনা ভাইরাস এত একটা সূক্ষ্ম ভাইরাস, এটা যন্ত্রপাতি দিয়েও দেখা যায় না, স্বাভাবিক চোখে তো দেখা দূরের কথা। সাইজ ইজ সো মাইক্রোস্কোপিক যে এটা অনেক সময় স্কিপ করে যায়, রং রিপোর্ট আসে, করোনা ভাইরাসের রোগী, তাকে নেগেটিভ রিপোর্ট দিচ্ছে, আসলে সে পজিটিভ, অর্থাৎ তার ভিতরে ভাইরাস রয়েছে, দেখা যায়নি। সাইজ যদি খুব ছোট হয়, টার্গেট যদি খুব ছোট আকারের হয়, তাহলে সেটা আমরা ঠিক মতো পারসিভ করতে পারি। সাধারণত দেখা যায় আনইউজুয়াল সাইজ যদি হয়, আনইউজুয়াল সাইজ খুব বেশি বড় অথবা খুব বেশি ছোট, এ ধরনের টার্গেট আমাদের পারসিভ করতে অসুবিধা হয়, ভালো করে পারসেপশন হয় না। কাজেই যদি একটা মডারেট বা স্ট্যান্ডার্ড সাইজ হয় তাহলে আমাদের পারসেপশন করতে সুবিধা হয়। সো সাইজ অফ দি টার্গেট, আনইউজুয়াল সাইজ অনেক সময় ভালো করে বেশি অ্যাটেনশন দিই। Sometimes unusual size draws our attention more. For example, if the target is exceptionally tall, তুমি একজন স্পিকারের কথা শুনছো যিনি দেখতে খুবই লম্বা, খুবই লম্বা আকৃতির মানুষের চেহারা আমাদের অ্যাটেনশন বেশি করে ড্র করে। অথবা যদি someone is unusually short, একদম বেটে টাইপের, তারাও আমাদের অ্যাটেনশন বেশি ড্র করে। তার খুব বোম্বাস্টিক চেহারা, শরীর খুবই ভারী, শরীর খুব ভারী হলে সেটা আমাদের অ্যাটেনশন ড্র করে। বা কেউ যদি একদম স্কেলিটন টাইপের হয়, একদম স্কেলিটন টাইপ, শরীরে কোনো মাংসই নেই, হাড় ছাড়া, এরকম ব্যক্তি আমাদের অ্যাটেনশন ড্র করে বেশি। আনইউজুয়াল সাইজ কিছু দেখলে, unusual size usually draws our attention more than targets of normal size. Normal শুধু সবসময় দেখছি, নর্মাল সাইজ আমাদের সবসময় আশেপাশে দেখছি, কাজে সেখানে আমরা খুব অ্যাটেনশন দিই। কিন্তু যখন আনইউজুয়াল কিছু সাইজ দেখি, খুব বড় অথবা খুব ছোট, খুব মোটা অথবা খুব হালকা, এই টাইপের টার্গেট আমাদের অ্যাটেনশন বেশি ড্র করে, আমরা বেশি মনোযোগ দিয়ে দেখি বা শুনি, তখন আমাদের পারসেপশনটাও বেশি অ্যাকিউরেট হয়। সাইজ বলি, তারপর ব্যাকগ্রাউন্ড অফ দি টার্গেট, টার্গেটের ব্যাকগ্রাউন্ডটাও ইম্পর্টেন্ট। ব্যাকগ্রাউন্ড যদি কন্ট্রাস্টিং হয়, কন্ট্রাস্টিং ব্যাকগ্রাউন্ড ড্রজ আওয়ার অ্যাটেনশন মোর দেন সিমিলার ব্যাকগ্রাউন্ড। কন্ট্রাস্টিং ব্যাকগ্রাউন্ড আমাদেরকে অ্যাটেনশন বেশি ড্র করে। ব্যাকগ্রাউন্ড বলতে আমরা যেমন আমরা ক্লাসে হোয়াইট বোর্ডে লিখি, হোয়াইট বোর্ডে যদি আমরা ব্ল্যাক কলম দিয়ে লিখি তাহলে লেখাটা স্পষ্ট হয়। কলমটা হচ্ছে ব্ল্যাক, কালিটা হচ্ছে ব্ল্যাক, আর বোর্ডটা হচ্ছে হোয়াইট, কন্ট্রাস্টিং, সাদা কালো। বোর্ড ইজ হোয়াইট, ব্যাকগ্রাউন্ড ইজ হোয়াইট, আর কলমটা দিয়ে লিখছে লেখাটা হচ্ছে ব্ল্যাক। কাজেই তোমার হোয়াইট বোর্ডে
কালো লেখা খুব স্পষ্ট ফুটে ওঠে, আমরা ভালো করে পারসিভ করতে পারি। আর যদি সাদা রঙের তোমার হোয়াইট বোর্ড আর একটা সাদা কলম দিয়ে লিখলাম, কলমটাও সাদা, কালিটাও সাদা, বোর্ডটাও সাদা, কোনো কন্ট্রাস্ট নেই, সেখানে সাদা বোর্ডের ভিতরে সাদা কলমের লেখা, সাদা কালের লেখা কিছুই বোঝা যাবে না, কিছুই পারসিভ করা যাবে না। এখানে আমার স্ক্রিনের ভিতরে, স্ক্রিনটা হচ্ছে ব্ল্যাক, আর এখানে প্রিয়াঙ্কা সরকারের নামটা হচ্ছে হোয়াইট আকারে আসছে, স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু লেখাটাও যদি সাদা না হয়ে কালো হয়ে যেত তাহলে পারসিভ করতে পারতাম না। কাজেই তোমার ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করে, টার্গেটের ব্যাকগ্রাউন্ড অফ দ্য টার্গেটের ব্যাকগ্রাউন্ডটা যদি কন্ট্রাস্টিং হয় তাহলে পারসিভ করতে সহজ হয়, আমরা একিউরেট পারসেপশন করতে পারি। ওকে, তারপর হচ্ছে প্রক্সিমিটি অফ দ্য টার্গেট যদি খুব কাছে থাকে তাহলে ভালো করে বুঝতে পারি। ইফ দ্য টার্গেট ইজ ভেরি ক্লোজ তাহলে আমরা ভালো করে দেখতে পারি, শুনতে পারি, বুঝতে পারি, পারসেপশন একিউরেট হয়। কিন্তু টার্গেট যদি খুব দূরে থাকে, if the target is at a very long distance, যদিও আমরা এখানে অনলাইনে ক্লাস করছি অনেক দূরে থেকে, তারপরে আমরা ইন্টারনেটের মাধ্যমে খুব কাছাকাছি এসে গেছি, সবাই সবাইকে দেখতে পাচ্ছি এখন, কাজে আমরা পারসিভ করতে পারছি। কিন্তু যদি ফিজিক্যাল ক্লাস একটা হল রুম হয়, হল রুমের একেবারে পিছনের সাইডে তুমি বসছো, স্পিকার অনেক দূরে, সেখানে তুমি স্পিকারকে ভালো করে দেখতেই পাচ্ছ না, তার কথাও শোনা যাচ্ছে না, তাই তুমি ঠিকমতো পারসিভ করতে পারবে না। কাজেই টার্গেটটা আমাদের যদি কাছে হয়, closer targets draw our attention more than targets which are at a long distance. দূরে আমরা দেখতেও পাই না ভালো করে, কাজে ঠিক মতো পারসিভও করতে পারি। তারপর সিমিলারিটি সিমিলার জিনিসকে তাড়াতাড়ি পারসিভ করা যায় দেন ডিসিমিলার টার্গেট। একই সাথে টার্গেটের অনেকগুলো টার্গেট একসাথে যদি থাকে, অনেকগুলো টার্গেট একসাথে থাকলে তখন ওই গ্রুপ দেখেই বোঝা যায়, ক্লাসের ভিতরে ছেলেরা একদিকে বসলো, মেয়েরা একদিকে বসলো, কাজে আমি সহজেই বুঝতে পারি এই বাঁ দিকে মেয়েরা বসেছে, ডান দিকে ছেলেরা বসেছে, সিমিলার টার্গেটস আর সিমিলার। আর যদি সব মিক্সড আপ হয়ে বসে, ছেলে মেয়েরা একসাথে পাশাপাশি একসাথে মিক্সড আপ হয়ে বসে, সেখানে একজনকে আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট। কাজেই টার্গেট যদি সিমিলার টাইপের হয়, এই গ্রুপ দেখেই তখন বোঝা যায় এই গ্রুপে এরা আছে, এই গ্রুপে আরেকটা ডিফারেন্ট টার্গেট রয়েছে। কাজেই সিমিলারিটিটা একটা বড় ফ্যাক্টর। ওকে, এরপরে হচ্ছে পারসেপশন ডিফারেন্ট হওয়ার জন্য সিচুয়েশনাল ফ্যাক্টরস আর অলসো রেসপন্সিবল। হোয়াট আর দি সিচুয়েশনাল ফ্যাক্টরস? এর মধ্যে একটা হচ্ছে টাইম। টাইম ইজ এ সিচুয়েশনাল ফ্যাক্টর। এখন কি সময়? এখনকার সময়টা কি দুপুর না সকাল না বিকাল? টাইমটা, হোয়াট ইজ দ্য টাইম নাও? ইভিনিং টাইম, আফটারনুন টাইম। এখন তুমি সকালবেলা পারসিভ করছো না দুপুরবেলা পারসিভ করছো, না দিন শেষে পারসিভ করছো, নাকি রাতের বেলায় পারসিভ করছো? এক এক সময় আমাদের পারসেপশনটা এক এক রকম হয়। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক এক সময়ে আমাদের পারসেপশনটা এক এক রকম হয়। সকালবেলা এক ধরনের পারসেপশন হয়, দুপুরে যখন আমরা খুব হাংরি থাকি, কাজ করে খুব টায়ার্ড হয়ে যাই, তখন অনেক কিছু আমাদের কাছে ঠিক মতো বোধগম্য হয় না, তাড়াতাড়ি তখন আমার খাওয়া দরকার, আমার এনার্জি ইজ এক্সস্টেড। আবার যদি রাতের বেলায় দেখা যায় রাতের বেলা তো আলোই নেই, হাউ ক্যান ইউ পারসিভ ইন দ্য ডার্ক? যদি আলো ইনসাফিসিয়েন্ট হয়, তুমি কোনো কিছু রাতে দেখছো কিন্তু লাইট ইজ ইনসাফিসিয়েন্ট, সো ইউ ক্যানট পারসিভ প্রপারলি। ডে টাইমে পারসিভ করা একরকমের পারসেপশন হবে,
আর নাইট টাইমে করলে ডিফারেন্ট টাইপের পারসেপশন। সো টাইম ইজ ইম্পর্টেন্ট। তারপর ওয়ার্ক সেটিং, তারপর একটা হচ্ছে সোশ্যাল সেটিং, যে পরিবেশে তুমি কাজ করছো, ওয়ার্কিং এনভায়রনমেন্ট। ওয়ার্ক সেটিংটা ইম্পর্টেন্ট পারসেপশন প্রপার হওয়ার জন্য। এখন তুমি আমাকে পারসিভ করছো ইন্টারনেট, এখন যদি তোমার ইন্টারনেটের স্পিডটা কম থাকে অথবা কারেন্ট ফেলিউর হয়ে যায়, তুমি কানেক্টেড হয়ে গেছো, হঠাৎ করে তোমার এখানে পাওয়ার চলে গেল, বিদ্যুৎ চলে গেল, কাজেই তুমি ডিসকানেক্টেড হয়ে গেলে আর পারসিভ করতে পারলে না। এটা হচ্ছে ওয়ার্ক সেটিং, অর্থাৎ কাজের পরিবেশটা যদি ফেভারেবল হয় তাহলে ভালো রকম পারসিভ করা যায়। আর যদি কাজের ফিজিক্যাল এনভায়রনমেন্টটাই ঠিক মতো প্রপার না, তুমি যেখানে বসে কাজ করছো সেখানে তোমার চেয়ারটা কমফোর্টেবল না, তোমার ডেস্কটা কমফোর্টেবল না, তো সেই ক্ষেত্রে তোমার হাই স্পিড মোবাইল ফোন নাই বা ইন্টারনেট নাই, তাহলে হাউ ক্যান ইউ পারসিভ অ্যাকিউরেটলি? ওয়ার্ক সেটিংটা প্রপার যদি না হয় তাহলে পারসেপশন ঠিক মতো হবে না। আর ওয়ার্ক সেটিং যদি প্রপার হয়, ফেভারেবল হয়, তাহলে পারসেপশন বেটার হবে। একইভাবে সেটিংটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, ফিজিক্যাল সেটিং, ফিজিক্যাল ওয়ার্কিং এনভায়রনমেন্ট, একটা হচ্ছে সোশ্যাল সেটিং। তোমরা যখন অফিসে তোমরা কাজ করো, ওয়ার্ক ইন দি অফিস, তোমার সামনে টেবিলে তোমার বস বসা আছে, তো বসের সামনে সবসময় আমাদেরকে একটু সংযত হয়ে কথা বলতে হয়, বিহেভ করতে হয়। ইচ্ছা মতো আমরা আমাদের হাত পা ছুড়ে কথা বলতে পারি না। বসের সামনে যখন আমরা কাজ করি অথবা টিচারের সামনে সরাসরি যখন আমরা ক্লাস করি, তখন আমাদেরকে খুব কন্ট্রোল বিহেভিয়ার করতে হয়। ফিজিক্যাল ক্লাসরুম এনভায়রনমেন্টে আমাদের সবসময় টিচারের সামনে তো আমরা ইচ্ছা মতো বিহেভ করতে পারি না, টিচারের সাথে আমাদের ফ্রেন্ডদের সাথে, তখন আমাদেরকে কন্ট্রোলড ওয়েতে বিহেভ করতে হয়। আবার যখন টিচার ক্লাসে নাই, টিচার আমরা শুধু ক্লাস ফ্রেন্ডরা একসাথে বসে আছি ক্লাসরুমে, টিচার এখনো আসে নাই, ওই সময়টা আমরা হই হল্লার করি, ওই সময়টা ইচ্ছা মতো আমরা কথা বলি, এক একজন এক বিষয় নিয়ে কথা বলতেছি, শাউট করতেছি। যখন আবার টিচার আসলো তখন আমরা চুপ হয়ে যাই। কাজেই তোমার সোশ্যাল এনভায়রনমেন্ট, কোনো কোনো ক্ষেত্রে যদি আমরা এখন সবাই মিলে পিকনিক করতে যাই তাহলে এক ধরনের সোশ্যাল এনভায়রনমেন্ট, সবাই মিলে আমরা পিকনিক এনভায়রনমেন্টে চলে গেলাম, সেখানে আমরা সবাই একটু ইজি হয়ে যায়। পিকনিক এনভায়রনমেন্টে আমরা অত ফর্মালিটি মেনটেন করি না, অনেকটাই লিবারাল হয়ে যায়। টিচার থাকলেও টিচার একটু লিবারাল অ্যাটিটিউড নেয়, ছাত্রছাত্রীরা একটু লিবারাল হয়ে যায়, তখন ইচ্ছা মতো তারা ফ্রেন্ডলি, সিনসিয়ারলি, ফ্র্যাঙ্কলি কথা বলতে পারে। কিন্তু ক্লাসরুমে, অফিস এনভায়রনমেন্টে অথবা ক্লাসরুম এনভায়রনমেন্টে সেই জিনিসটা থাকে না। কাজেই ফ্রি এনভায়রনমেন্টে আমরা একভাবে পারসিভ করি, একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে, ফর্মাল এনভায়রনমেন্টে আমরা একটা ডিফারেন্ট ওয়েতে পারসিভ করি। সুতরাং সোশ্যাল সেটিংটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। If the social setting is very controlled and formal, তাহলে পারসেপশন এক রকমের হয়। On the other hand, সোশ্যাল সেটিং যদি খুব ফ্রি হয়, ফ্র্যাঙ্ক হয়, ফ্রেন্ডলি হয়, সেখানে আমাদের আরো পারসেপশনটা আরো বেটার। So these are the different sets of factors that affect our perception. Okay, এরপরে আমরা আরেকটা বিষয়ে যাব, সেটা হচ্ছে, স্যার মিডের মার্কসটা স্যার বললে ভালো হতো। বলবো সবাই কি এসেছে? জি স্যার। নামাজ পড়তে গেলে যেন কে ফেরে নেই এখনো, একজন সময় চাইলে নামাজ পড়তে চাই, যাও নামাজ পড়ে আসো। আমাদের রেজাল্ট কেমন হয়েছে স্যার মিডে? আসছি স্যার আসছি স্যার আমি। আসতে ওকে ওকে। জি স্যার আপনি ছিলাম স্যার। রেজাল্ট নিয়ে তোমাদের একটু আপ টু এক্সপেক্টেশন, তোমাদের ইনস্ট্রাকশন ফলো করো না,
এত করে ক্লিয়ারলি বলে দেওয়া হয়, অধিকাংশই ইনস্ট্রাকশন ফলো করো না। তোমাদের ইনস্ট্রাকশনে বলে দিলাম, ক্লাসে বলে দিলাম যে তোমরা আগে প্রশ্নটা লিখবা, তারপরে উত্তর লিখবা, এ আনসার টু এ। স্যার ওই ক্লাসটা আসলে স্যার করি নাই স্যার, এই কারণে স্যার। কোশ্চেনের উপরেই লেখা ছিল, কোশ্চেন লিখে দেওয়ার জন্য। হ্যাঁ, তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া ছিল, ক্লাস না জি স্যার। স্যার আমরা ওভাবে ইনস্ট্রাকশন গুলো ফলো করেই, মানে যতটুকু যা যা লেখা ছিল স্যার ওভাবে করেই দিয়েছি। ফলো করো নাই, কেউ কেউ ফলো করেছো কিন্তু অধিকাংশই ফলো করো না। বলছি আর কি, you should be careful about it in the final exam. জি স্যার। আরেকটা বিষয় হচ্ছে যে কেউ কেউ খুবই শর্ট লিখেছে। ফিজিক্যাল ক্লাসরুমে যখন তোমরা পরীক্ষা দাও তখন তো টাইমের একটা কনস্ট্রেন্ট হয়, 2 ঘন্টা সময়ের ভিতরে তোমার 4টা প্রশ্ন লিখতে হয়। ইউ গেট অনলি 40 minutes ফর এভরি কোশ্চেন, ওর মধ্যে তোমাকে শেষ করতে হয়, তখন বাধ্য হয়ে শর্টকাট করতে হয়। আর এখানে তো তোমাকে আগে থেকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে, ইউ হ্যাভ এনাফ টাইম। এনাফ টাইম থাকলে সেই টাইমটা তোমাকে ব্যবহার করা উচিত, উত্তরগুলো আরেকটু সিস্টেমেটিক, আরেকটু ইলাবোরেটিভ হওয়া উচিত। What do managers do in the organization? একটা প্যারা লিখে দিয়েছে, কেউ কেউ জাস্ট এক প্যারার ভিতরে সব লিখেছে ম্যানেজাররা কি করে। ম্যানেজার যে কাজগুলো করে এগুলোকে আলাদা আলাদা প্যারা করে লেখা যায় না? প্ল্যানিং এর কাজটা একটা প্যারা তৈরি করি আমরা, অর্গানাইজিং এর একটা প্যারা তৈরি করি, কন্ট্রোলিং এর একটা প্যারা তৈরি করি, আমরা এগুলো বইতে লিখি। হোয়াট রোলস ম্যানেজার্স প্লে, রোলগুলো 10টা রোল আলাদা করে স্পেসিফাই করে ইলাবোরেট করা যায়। তোমাদের প্রচুর সময় থাকে, একটু গুছিয়ে, তোমাদের সিরিয়াসনেসের অভাব, কেউ কেউ জাস্ট কিছু দিতে হবে দিয়ে দিই, জাস্ট কোনো ইলাবোরেশন নাই, কোনো প্রশ্ন লেখে নাই, কোনো রকম একটা নাম টাইটে দিয়ে সাবমিট করে দিয়েছে। কাজে এগুলো নেগেটিভ একটা পারসেপশন হয়ে যায় তোমাদের অ্যান্সার শিটের ভিত্তিতে। তারপরেও তোমাদের যা সাবমিট করেছো কারো কারো লেখার ভিতরে মিল খুঁজে পাওয়া গেছে, যেটা আনএক্সপেক্টেড। এটা কিন্তু হওয়া উচিত না। যদিও তোমাদের ফিজিক্যাল রুমে আমরা ইনভিজিলেশন দিয়ে তোমাদেরকে আমরা কন্ট্রোল করে রাখি, এখানেও তোমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে বলেই তোমরা একজনের জিনিস একই ল্যাঙ্গুয়েজ হুবহু একই টাইপের ভুল একই প্যাটার্নে লিখে দেবা, শুধু একজন একটা কপি করে আরেকজন লিখবা, দিস ইজ নট এক্সপেক্টেড। তো এই কাজটা কেউ কেউ করেছে, নিজে করো নাই, বন্ধু বান্ধবের কাছ থেকে এটা হেল্প নিয়ে কোনো এটা সাবমিট করে দিয়েছে। দিস শুড নট বি ডান, বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। মিড টার্মে আমি একটু লিবারলি দেখেছি, কিন্তু ফাইনালি কিন্তু আমরা লিবারাল হব। You must do your things in your own way. Okay. তো এখন এখানে সাব্বির মিনা সবচেয়ে কম নম্বর পেয়েছে, না দেওয়ার মতো অ্যাসাইনমেন্ট। সময় পেয়েছে কিনা জানি না, কি কারণে একটা হালকা ভাবে জিনিস হয়, তাহলে ইনজুরি ছিল স্যার, মেডিকেল রিপোর্টটা কি স্যার জমা দেবো? আমার ডান হাতের নখটা স্যার অ্যাক্সিডেন্ট করে কেটে গিয়েছিল স্যার, 4টা সেলাই দেওয়া। ঈদের 2 দিন আগে স্যার আমি এই অবস্থায় স্যার এক্সাম দিয়েছি স্যার, অ্যাসাইনমেন্ট করেছি এইভাবেই স্যার। নিশ্চয়ই আজকে আমাদের এরপরে আলোচনা বিষয়বস্তু অ্যাট্রিবিউশন থিওরি। অ্যাট্রিবিউশন থিওরিটা আজকে আলোচনা করার সময় পাবো কিনা জানি না, দেখি। অ্যাট্রিবিউশন থিওরির ভিতরে এগুলো আছে। অ্যাট্রিবিউশন থিওরির ভিতরে তোমার এক্সাম্পলটা আমি দেবো, তুমি যখন বললা আমি ধারণা করে বসে আছি ইউ আর এ ভেরি ক্যালাস টাইপ অফ স্টুডেন্ট, এত পুয়ার সাবমিশন কেন? আমি তখন তোমাকে মনে করছি ইউ আর এ ভেরি ক্যালাস টাইপ অফ স্টুডেন্ট, কিন্তু এখন তুমি যখন বললা যে আমার এরকম কেটে গেছে এক্সিডেন্ট, তখন তো রিয়াল কষ্টটা বেরিয়ে গেল আমার। তখন দ্যাট পারসেপশন রং হয়ে, মাই পারসেপশন ইজ রং। আমি তোমাকে একজন ভেরি লেজি ক্যালাস টাইপের স্টুডেন্ট মনে করছি on the basis of the assignment you have submitted, but in fact you are not callous, but পরিবেশগত কারণে situational factor has compelled you to make a poor submission. এটা হচ্ছে এগুলো আমরা তোমার এক্সাম্পলটা আমরা ডিসকাস করব অ্যাট্রিবিউশন থিওরি। আর বলো
স্যার আমাদের কুইজ তারপর অ্যাসাইনমেন্ট এগুলা কি মানে হবে না? হবে হবে তোমাদের আমার তোমাদের বেশি আমি চাপে ফেলবো না। নর্মালি কুইজের পরিবর্তে একটা ভাইভা পরীক্ষা নেব আমরা। এই যে কতদিন যাবত ক্লাস করছি আমরা, এর উপরে তোমাকে আমি কিছু স্যার ভাইভা না নিয়ে আমাদের যদি অ্যাসাইনমেন্ট দেন ভালো হয় না স্যার? অ্যাসাইনমেন্ট অনেকগুলো নেওয়া হবে। স্যার অ্যাসাইনমেন্ট দিলে সবচেয়ে বেটার হয় স্যার। স্যার অ্যাসাইনমেন্ট দিলে ভালো হয়। কোন অ্যাসাইনমেন্ট? প্লিজ ফলো মাই ইনস্ট্রাকশন। স্যার ভাইবা নেন স্যার, ভাইবা নেন স্যার। ভাইভা কুইজের পরিবর্তে ভাইভা। ভাইভা নিয়ে তো টেনশন স্যার, ভাইভা নিবেন, স্যার? তোমরা অ্যাসাইনমেন্ট করছো, সেই অ্যাসাইনমেন্টের উপরেই ভাইভা হবে। তুমি যে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করতেছো ওর উপরেই তোমাকে আমি প্রশ্ন করব। ওকে স্যার। একটা প্রশ্ন যদি নাও পারো আরেকটা প্রশ্ন করবো, তাই তোমার এত টেনশনের কোনো কারণ নেই। স্যার একটা ভাইবা তো স্যার আমাদের ফাইনালেও আছে স্যার। হ্যাঁ স্যার ফাইনালেও তো স্যার একটা ভাইবা আছে। না সেটাই ফাইনালে মনে হয় থাকার কথা স্যার। তোমার 30 হচ্ছে মেইন, জি স্যার। 40 হচ্ছে ফাইনাল, 70 হলো তো। ইয়েস স্যার। আর 10 মার্কস হবে তোমার অ্যাটেন্ডেন্স, এই হলো 80। ইয়েস স্যার। তোমার একটা ভাইভা পরীক্ষা নেব আমি, তোমাকে আমি একটা দুটো তিনটা প্রশ্ন করবো, উত্তর দিতে হবে। একটা প্রশ্ন যদি নাও পারো তাহলে তোমাকে আবার অল্টারনেট প্রশ্ন আরো করা হবে। স্যার এটা কি ফাইনালের অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে ভাইভাটা নেবেন নাকি আগেই নেবেন? ঠিক আছে তোমরা আমাদের যেমন অন্যান্য কোর্সে না না স্যার, আমাদের যেটা এখন চলছে স্যার, আমাদের যে ওই যে ফাইনালের যে 40 মার্কস স্যার, ওখানে তো আমাদের 30 হচ্ছে অ্যাসাইনমেন্ট আর 10 তো অলরেডি একটা ভাইবা আছে, মানে বাকিরা এটা বলতে চাচ্ছি স্যার। ওকে ওখানে তোমাকে আমি 40 ভিতরে 40 রাখবো, ভাইভা একটা আলাদা রাখবো। 10 ভাইভা আলাদা রাখবো। তাহলে অ্যাসাইনমেন্ট সাবমিট ফাইনাল অ্যাসাইনমেন্ট সাবমিট করার পরে হবে নাকি এর আগেই হবে? ভাইভাটা আগে হলেই ভালো হয়। স্যার পরে নেন তাহলে, আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্টের উপরে ভাইবা নিতে পারবেন। ওকে তাহলে ফাইনালের পরীক্ষা যে হবে তারপর পরের ক্লাসটাতেই হবে। স্যার ভাইভাটা স্যার কোন টপিকের উপর নিবেন স্যার একটু জানাতে পারবেন স্যার? একটু স্যার জানালে ভালো হতো স্যার। ভাইভাটা তো ফাইনালের ফাইনালের সিলেবাসের উপরেই হবে। ওর উপরে ও আচ্ছা আচ্ছা। ফাইনালের সিলেবাসের উপরে। ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে তাহলে তোমাদের আমি ফাইনাল 40 তেই রাখবো। ইয়েস স্যার। এক্সট্রা ভাইভা হবে যেটা, সেটা কুইজের পরিবর্তে 10। আর তোমাদের একটা প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশন কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেটা হচ্ছে তুমি বলবে তোমার নর্মালি তাকে আমরা কেস দিয়ে দিতাম, একটা গ্রুপ করে দিতাম, সেই গ্রুপে তোমরা প্রজেক্টর ইউজ করে সেগুলো ইউজ করতে তোমরা প্রেজেন্ট করতে। এখন তো সেটা সম্ভব হচ্ছে না, অনেকে মোবাইলে ক্লাস করতেছে। কাজে তোমাদের সমস্যা আমরা জানি বলেই তোমাদের ওইরকম কোনো টিডিএস প্রেজেন্টেশন হবে না। শুধুমাত্র তুমি নিজেই, আমি তোমাকে একটা টপিক দিয়ে দেবো, ওই টপিকের উপরে তোমাকে স্যার মেডিকেল রিপোর্টটা কি স্যার জমা দেবো? না তুমি বললে আমি সেটাই রেকর্ড করে নিচ্ছি, তোমার জমা লাগবে না। তোমাকে আই রিলাই অন ইউ, আমি এটা মার্ক করে রাখতেছি, তাতেই হবে, আর জমা দেওয়া লাগবে না। আমি লিখে রাখছি। থ্যাংক ইউ স্যার। ওকে আমি বলছি যে তোমরা নিজেরাই না হয় তোমার একটা টপিক সিলেক্ট করবা, অথবা আমি টপিক সিলেক্ট করে দেবো। আমার তরফ থেকে টপিক দিয়ে দেবো, ওর উপরে তোমাকে 7-8 মিনিট বলতে হবে। আমি যেভাবে তোমাদের এখন বলছি, তোমরা তোমাদের অ্যাসাইন টপিকের উপরেই মনে করে পারসেপশনের উপরেই, পারসেপশন কাকে বলে, পারসেপশন কেন ভেরি করে, এর উপরে তোমাকে 7-8 মিনিট বলতে হবে। তোমার বলার ধরনটা দেখবো, ওর উপরেই মার্কিং হবে। স্যার স্লাইড ক্রিয়েট করব আর ইন্ডিভিজুয়ালি হবে নাকি গ্রুপ করে দিবেন? আর স্লাইড কি বানাবো নাকি শুধু নিজে বললেই হবে? ইন্ডিভিজুয়ালি বললেই হবে, যার যার মতো। স্লাইড বানাইতে হবে স্যার? স্লাইড বানাবার দরকার নেই, তুমি তো সময়ই পাচ্ছ মাত্র 7-8 মিনিট। স্লাইড যদি তুমি বানায় দাও, আর না পারলে না তুমি
ওপেনলি, না স্যার থাক, তাহলে স্লাইড লাগবে না, আমরা মুখেই বলবো। তাহলে ফ্রিলি বলো। আমি তোমাকে টপিক দিয়ে জি দিলাম, স্যার, তোমার স্লাইড টপিক বানানো হচ্ছে একটা পারসেপশন। এই পারসেপশনের উপরে তুমি আমাকে 7 থেকে 8 মিনিট শোনাবা। হোয়াট ইজ পারসেপশন, হোয়াই আর পারসেপশন ভ্যারি ফ্রম ওয়ান অ্যানাদার, ফ্যাক্টরগুলো কি। তোমার ইচ্ছা মতো তোমাকে 10 মিনিট শোনাবো। আমি জাস্ট ওয়ান্ট টু সি হাউ ইউ স্পিক, হাউ ইউ প্রেজেন্ট দি থিংস টু মি। এটাই কিন্তু তোমাদের এই প্রেজেন্টেশন স্টাইলটা দেখবো শুধু। তোমার ইংলিশটা কিরকম হচ্ছে, তোমার তোমার ভুল ভ্রান্তি হচ্ছে কিনা, তোমার প্রোনাউন্সিয়েশন কিরকম হচ্ছে, তুমি কারেক্ট সেন্টেন্সটা প্রেজেন্ট বলতে পারলে কিনা, এর উপরে। কাজেই এটাও নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নাই। যা তোমরা করতেছো এইগুলোই তুমি আমাকে যে কোনো টপিকের উপরে আমি টপিক দিয়ে দেবো, কে কোন টপিকের উপরে বলবে সেই টপিকটা আমি অ্যাসাইন করে দেবো। ওই টপিকের উপরে এটা বলে স্যার ভালো হয় স্যার, টপিকটা বলে দিলে স্যার, সবাইকে টপিকটা বলে দিলে ভালো হয় স্যার। স্যার ফেসবুকে গ্রুপে একটা পোস্ট করে সবার আইডির পাশে টপিকটা লিখে দিলেই হবে। ওকে, সেটা দিয়ে দেবো। শোনো, একটু পরে কথা বলি, ক্লাসে আছি এখন। যাও যাও যাও। আচ্ছা বউ, আমি একটু ইন্টারেক্ট করি এখান। ওই ফেসবুকে সবার আইডির পাশে টপিক বলে দেওয়া অনেক ঝামেলার। হ্যাঁ, ওটা সবার আইডি লিখে লিখে আবার টাইপ করে আবার সবার মানে আলাদা আলাদা এরকম টপিক বলে দেওয়া ঝামেলার। এটা ক্লাসেই সবাই যার যার মতো করে তুলে নিলে বেটার। হ্যাঁ, কি বলছো? টপিকটা ক্লাসেই বলে দিও, কারণ সবার আইডি লিখে লিখে তার পাশে আবার টপিক দেওয়া, তারপর আবার কেউ বলবে পায় নাই, কেউ বলবে পাইছে। সো ওইটা আর এতগুলা টপিক একসাথে লেখা ঝামেলার, ওদেরকে ক্লাসে এটা মানে বলে দাও। হ্যাঁ, ওকে ওকে ওকে, ক্লাসে বলে দেবো, নেক্সট ক্লাসে বলে দেবো, নেক্সট বা তারপরের ক্লাসে। তো যদি না পাও তাহলে সে আমার সঙ্গে যোগাযোগ করবে তারপরের ক্লাসে, ফাইনাল পরীক্ষার আগের ক্লাসে তোমার এগুলো করতে হবে। ওকে স্যার। ওকে, তোমার মিড টার্মের নম্বরগুলো দেখো। মিড টার্মের নম্বরগুলো এখন আমি শাউট করছি, তোমরা দেখো। প্রথমেই হচ্ছে সাব্বির মিনা 12 আউট অফ 30। তারপর রিজওয়ান জামান 22, আসে নাই সে আজকে ক্লাস। যারা আসতেছে তাদেরগুলোই বলি, যারা আসেনি তাদের কথা বলার দরকার, এগুলো তো পাচ্ছে না। সাদিয়া মেহনাজ হচ্ছে 21। নাহিদ নাশিয়া ইসলাম 24। আরিফ মাহমুদ 21। শহীদুল ইসলাম আসিফ 24। হুমায়রা ইসলাম নাতাশা 24। শারমিন জাহান তিথি। স্যার শহীদুল ইসলাম আসিফ স্যার কত বলছেন? শহীদুল ইসলাম আসিফ 24। তারপর শারমিন জাহান তিথি 25। ফরদিন নাসির চৌধুরী 22। মেজবাউদ্দিন চৌধুরী 22। সাজিদ হোসাইন 20। ইশতিয়াক আহমেদ চৌধুরী 19। Then Mahmoud Hassan Chowdhury 24. Fahmid Mustafa Chowdhury 22. Jannatun Firdaus Shurubi 18. Mahbubul Islam Mahbub nahi, Arman তো আজকে আসেনি। আজিজুল হাকিমও আসেনি। যারা এসেছো তারা নাও। জহুরুল বারি 19। মারুফ হুসেন 17। দীপ্ত সাহা 22।
Then Priyanka Akhtar 20. এই তারা এসেছে অ্যাবসেন্ট এগুলো থাকলো স্যার কালী তানজিম বাড়ি হ্যাঁ স্যার বলো কালী তানজিম বাড়ি ও বারিক আসতো কাজী তানজিম বারিক এখন আসলো কাজী তানজিম বারিক তোমার অ্যাটেন্ডেন্সটা আগে দিয়ে নেই দেন ইউর মার্ক ইজ 24 তানজিম বারিক 24 স্যার ওকে এবারে আসো আমরা সবাই আর থাকলো কই আর আস্তে আস্তে আমাদের দেরি হয়ে যায় যার ফলে হয়তো নামাজও পড়তে হবে তবে একটু জাস্ট ভূমিকা দিয়ে শেষ করি আর আমরা 5-7 মিনিট ডিসকাস করি দেন আই লিভ ইউ ফর টুডে ওকে বিফোর আই লিভ তোমাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে যে এই মঙ্গলবার একটা মিটিং পড়ে গেছে আমার তোমাদের ক্লাসটা নেব থার্সডেতে এই সপ্তাহে মঙ্গলবারের ক্লাসটা এই সপ্তাহের জন্য শুনতে পাচ্ছ জি স্যার মঙ্গলবারের পরিবর্তে তোমাদের ক্লাসটা নিব থার্সডে একই সময় সেম Yes, sir. টাইম অন থার্সডে জি স্যার এটা একটু নোট ডাউন করবা তারপর স্যার অবশ্যই স্যার নোটিশ তো যাবেই জি স্যার আর মার্ক তোমরা যারা আসছো তারা খেয়াল করো স্যার মঙ্গলবারের ক্লাসটা স্যার বৃহস্পতিবার হবে স্যার হ্যাঁ মঙ্গলবারে হবে না হবে বৃহস্পতিবারে জি স্যার বুঝতে পারছি কারণ এর আগে আমরা ক্লাস মিস করছি এটা মিস করতে চাইলে মেক আপ করে নেব ইউ উইল কাম অন থার্সডে এট দ্য সেম টাইম 3:45 ওকে এখন আমরা আসতেছি পারসেপশনের ক্ষেত্রে ওই অ্যাট্রিবিউশন থিওরি স্পিক ফর 5 minutes then we leave for today আগামী ক্লাসে আমরা একটু ইলাবোরেট করব অ্যাট্রিবিউশন থিওরি কাকে বলে পেজ নাম্বার 178 of your textbook attribution theory আমরা যে বিহেভ করি প্রত্যেকের বিহেভিয়ারের পিছনে একটা কারণ থাকে every of our behavior is a caused behavior without any cause we don't behave যখন আমরা বিহেভ করি তখন এই বিহেভিয়ারের পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে উইদাউট এনি কজ উই ডু নট বিহেভ এই যে আমরা ক্লাসে এসেছি ক্লাসে আসার পিছনে কারণ আছে আবার যারা আসে নাই সবাই তো ক্লাসে আসে নাই যারা আসে নাই তাদেরও কারণ আছে নট কামিং টু দি ক্লাস ইজ অলসো এ বিহেভিয়ার কামিং টু দি ক্লাস ইজ এ বিহেভিয়ার not coming to the class is another behavior যারা ক্লাসে এসেছি তাদের আসারও কারণ আছে কেন এসেছি আর যারা আসে নাই তাদেরও কারণ আছে যে পরীক্ষা আমরা মার্ক দিলাম কেউ ভালো নম্বর পেয়েছে ভালো নম্বর কেন পেয়েছে তারও কারণ আছে আবার কেউ কম নাম্বার পেয়েছে তারও কারণ আছে কম নম্বর পাওয়াটা একটা বিহেভিয়ার কাজেই প্রত্যেকটা বিহেভিয়ারের পিছনে একটা কারণ থাকে সেই কারণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি ইন্টারনাল কজ আর এক্সটার্নাল কজ আমরা যে বিহেভ করি অন্যের সাথে অন্যেরা আমাদের সাথে বিহেভ করে এই প্রত্যেকটা বিহেভিয়ারের পিছনে কারণ আছে এই কারণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি কারণ হচ্ছে ইন্টারনাল কজ আর কিছু কারণ হচ্ছে এক্সটার্নাল কজ এই যে একটু আগে আমরা বললো সাব্বির মিনা ওকে আমি বললাম যে তোমার কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছে তাতে নম্বরে দেওয়া যায় না তবে আমি জোর করে 12 নম্বর দিয়ে একটা পাসিং নাম্বার দিয়ে রাখছি তখন আমার পারসেপশন তার আমার ধারণার কারণটা এত খারাপ নম্বর পাওয়ার কারণ কি তখন আমি ধরে নিয়েছি যে সাব্বির ইজ এ ভেরি ক্লাস ইররেসপন্সিবল টাইপ অফ স্টুডেন্ট আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি আগে এখন সেখানে পড়ে লেখা যায় বই পুস্তক দেখেও লেখা যায় ইন্টারনেট
থেকে ম্যাটেরিয়াল লিখে একটু সময় দিয়ে গুছিয়ে প্রেজেন্ট করলে তো হয়, সেটা এই সময়টা সে দেয়নি। তার মানে আমি ধরে নিয়েছি সাব্বির ইজ এ ভেরি ইররেসপন্সিবল স্টুডেন্ট, সে খারাপ ছাত্র, এরকম একটা ধারণা করে নিয়েছেন, ভেরি পুয়ার স্টুডেন্ট। এখন যখন সাব্বির যখন নিজে এসে বললো যে আমার এক্সিডেন্ট আঙ্গুল কেটে গেছে, একটা সেলাই লেগেছে, তখন তো সে কারণটা আমি বুঝতে পারলাম যে আমি ধারণা করলাম হি ইজ এ ভেরি ক্যালাস পার্সন। আসলে তো ঘটনা তা না। আসল ঘটনা হচ্ছে তার পরীক্ষার আগ মুহূর্তে সে একটা অ্যাক্সিডেন্টের ভিকটিম হয়ে গেছে। সেখানে যে যদি কেউ ইচ্ছা করে খারাপ করে, সেটা হচ্ছে ইন্টারনাল কজ। আমি ধরে নিয়েছিলাম সাব্বির ইজ এ ভেরি ইররেসপন্সিবল স্টুডেন্ট, তাকে আমি দায়ী করেছিলাম। এটা হচ্ছে ইন্টারনাল কজ, সে নিজে দায়িত্বহীন কাজে এই ধরনের একটা কোর্স সাবমিশন করেছে। আমি মনে করছি ইন্টারনাল কজ ইজ রেসপন্সিবল ফর ইট, বাট ইন ফ্যাক্ট ইন্টারনাল কজ নয়, এখানে একটা এক্সটার্নাল ফ্যাক্টর দায়ী। অ্যাক্সিডেন্টের ভিকটিম হয়েছে, আঙ্গুলে সেলাই লেগেছে, এটা তো ওর নিজের দোষের কারণে না, এটা হচ্ছে একটা এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে। কাজে এক্সটার্নাল ফ্যাক্টর তাকে এই খারাপ নম্বর পেতে বাধ্য করেছে। কাজে এই যে বিহেভিয়ারের পিছনে কিছু থাকে ইন্টারনাল কজ। ইন্টারনাল কজের জন্য ব্যক্তি নিজেই দায়ী। ইন্টারনাল কজ হচ্ছে যেখানে ব্যক্তি নিজে দায়ী, নিজের কারণে। বিহেভিয়ারটা ভালো মন্দ দুটাই হতে পারে। বিহেভিয়ারটা ডিজায়ারেবল বিহেভিয়ার হতে পারে, আনডিজায়ারেবল। যখন একজন ছাত্র ভালো নম্বর পায়, যে একজন 25 পেয়েছে, যে 25 পেয়েছে, তার অ্যাসাইনমেন্ট দেখে আমার মনে হয়েছে হি অর শি ইজ এ ভেরি এক্সেলেন্ট স্টুডেন্ট, খুবই ভালো ছাত্র সে, আমার ধারণা ছিল এরকম। আবার যে সবচেয়ে খারাপ নম্বর পেয়েছে, তাকে আমি বলছি সবচেয়ে ক্লাস টাইপের দায়িত্বহীন ছাত্র হচ্ছে এই যে সবচেয়ে কম নম্বর পাইল। কাজেই তোমাদের উত্তর দেখে আমি কাউকে মনে করলাম এক্সেলেন্ট, কাউকে মনে করলাম খুব ক্যালাস, দায়িত্বহীন। এই যে আমি কারণটা দাঁড় করাইতে হচ্ছে ইন্টারনাল কজ। আমি ছাত্রকেই দায়ী করলাম, ভালো যে করেছে তাকেও আমি ভালো, সে নিজেই ভালো করেছে, আর যে খারাপ করেছে সেটা নিজের দোষেই খারাপ করেছে, এটা হচ্ছে ইন্টারনাল কজ। কিন্তু যখন যে খারাপ করেছে যখন এসে আবার বললো যে আমার এই অসুবিধা ছিল, এক্সটার্নাল ফ্যাক্টর বেরিয়ে আসলো, তখন আমার ধারণাটা রং ছিল। আমি যে ধারণা করেছিলাম দ্যাট ওয়াজ এ রং পারসেপশন। আসল ঘটনা হচ্ছে এক্সটার্নাল একটা ফ্যাক্টরের কারণে সে ভালো করতে পারে না। সো এক্সটার্নাল কজ ইজ এক্সটার্নাল ফ্যাক্টর ইজ রেসপন্সিবল ফর ইট। অ্যাট্রিবিউশন থিওরি দিয়ে, অ্যাট্রিবিউশন থিওরি অ্যাপ্লাই করে আমরা বের করার চেষ্টা করি whether a person's behavior is caused internally or externally. একজন মানুষের বিহেভিয়ার ইন্টারনাল কারণে হয়েছে নাকি এক্সটার্নাল কারণে হয়েছে। ইন্টারনাল কজ আর এক্সটার্নাল কজ আইডেন্টিফাই করার জন্যই আমরা অ্যাট্রিবিউশন থিওরি ইউজ করি। যদি প্রশ্ন হয় হোয়াট ইজ অ্যাট্রিবিউশন থিওরি, attribution theory is a theory by applying which we can identify whether a person's behavior is caused internally or externally. কোন মানুষের আচরণ বিহেভিয়ার ইন্টারনাল কারণে হয়েছে নাকি এক্সটার্নাল কারণে হয়েছে, এটা বের করার জন্য যে একটা থিওরি আমরা অ্যাপ্লাই করি, দ্যাট ইজ কল্ড অ্যাট্রিবিউশন থিওরি। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা অ্যাট্রিবিউশন থিওরিটা আরো ইলাবোরেট করব এবং বাকি টপিকগুলো এই কোর্স চ্যাপ্টারে সেগুলো আমরা শেষ করব। তোমাদের সবার প্রতি আমি আজকে এখন গুড বাই জানাই। আজকে তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট থার্সডে এট 3:45। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, ওকে স্যার, তাহলে একবারে থার্সডেতে ক্লাস স্যার, আমাদের নেক্সট থার্সডে সেম টাইম। তোমাদের আশা করবেন এবার থার্সডেতে আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই বিশ্ববিদ্যালয়ে স্যার ক্লাস হচ্ছে? হ্যাঁ, দিস থার্সডে। জি স্যার। অনলি ফর দিস উইক, এর পরবর্তীতে আবার মঙ্গলবারই করব। ওকে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ইনকমপ্লিট মিটিং রেখে আসছে সেদিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।